আসসালামু আলাইকুম। আগের দিনের মতো আমি তাবাসসুম রয়েছি তোমাদের সাথে, ডিইউ ট্রিপলি ডিপার্টমেন্ট। আজকে আমাদের কেমিস্ট্রির দ্বিতীয় ক্লাস। চলো শুরু করা যাক। আগের দিন আমরা ইলেকট্রন, ইলেকট্রনের চার্জ এবং ভর সব পর্যন্ত শিখেছিলাম। আজকে আমরা শিখবো তারপর থেকে। ইলেকট্রনের পর আমরা এবার শিখবো আরেকটি স্থায়ী কণিকা, প্রোটন। আমরা জানি প্রোটন ও ইলেকট্রনের মতো একটা মৌলিক কণিকা, এবং প্রোটনকে আমরা সাধারণত H+ লিখে প্রকাশ করি। তবে কোনো কোনো জায়গায় প্রোটনকে পি লিখেও প্রকাশ করা হয় শুধুমাত্র বোঝানোর সুবিধার্থে। প্রোটন আবিষ্কার করেন বিজ্ঞানী রাদারফোর্ড, এবং গোল্ডস্টেইনের কথা বলা হয়। 1886 সালে গোল্ডস্টেইন প্রথম প্রোটন সম্পর্কে ধারণা দেন, তবে তিনি এটা সম্পূর্ণরূপে প্রমাণ করতে পারেননি। তবে 1919 সালে রাদারফোর্ড প্রোটনের যৌক্তিক প্রমাণ দিয়ে প্রোটন যে সত্যি পরমাণুর ভিতরে আছে সেটা প্রমাণ করে দেন। এই জন্য প্রোটনের আবিষ্কারক হিসেবে রাদারফোর্ড এবং গোল্ডস্টেইন দুজনকেই ধরা। প্রোটনের চার্জও ইলেকট্রনের মতোই 1.6 × 10⁻19 কুলম্ব। এটা হচ্ছে শুধুমাত্র প্লাস বা মাইনাসের পার্থক্য। ইলেকট্রনের চার্জটা নেগেটিভ এবং প্রোটনের চার্জটা হচ্ছে পজিটিভ। তোমরা এই দাগটা দেখে কিন্তু মাইনাস চিহ্ন মনে করো না, এটা জাস্ট আমরা চার্জ থেকে এই মানটাকে আলাদা করার জন্য ব্যবহার করছি। এবং এটাকে যদি আমরা এটা হচ্ছে কুলম্বটা হচ্ছে তোমার এসআই এককে, আর ইলেকট্রনের যেমন সিজিএস এককে 4.8 × 10⁻10 ছিল, এখানে প্রোটনের ক্ষেত্রেও ঠিক একই মান। এবার প্রোটনের ভর। প্রোটনের ভর হচ্ছে ইলেকট্রনের ভর থেকে সামান্য একটু কম, 0.002 পরিমাণ কম। ইলেকট্রনের ভর ছিল হচ্ছে 1.675 এবং প্রোটনের ভর হচ্ছে 1.673 × 10⁻24, 24 গ্রাম। 24 না, এটা 28 হবে। ঠিক আছে, এটাকে তোমরা চাইলে কেজিতে কনভার্ট করতে পারো। এবার আসে নিউট্রন। নিউট্রন হচ্ছে পরমাণুতে আরেকটি স্থায়ী কণিকা যেটা চার্জ নেই, অর্থাৎ নিউট্রনের চার্জ হচ্ছে 0। নিউট্রন একটি চার্জবিহীন মূল কণিকা। নিউট্রন আবিষ্কার করেন হচ্ছে বিজ্ঞানী চ্যাডউইক 1932 সালে। আর নিউট্রনকে আমরা সবসময় এন দিয়ে প্রকাশ করে থাকি। নিউটনের ভর হচ্ছে 1.675 × 10⁻24 গ্রাম। এবার আমরা শিখবো আইসোটোপ সম্পর্কে। আমরা পূর্ববর্তী শ্রেণীগুলোতে আইসোটোপ বা আইসোটোনের নাম শুনেছি, তবে এই ক্ষেত্রে আমরা পরমাণুর বিভিন্ন অবস্থার সাপেক্ষে কতগুলো ধরন হতে পারে সবগুলো ধরন সম্পর্কে জানি। চলো আইসোটোপ দিয়ে শুরু করা যাক। আইসোটোপ সম্পর্কে আমাদের কম বেশি সকলেরই ধারণা হচ্ছে যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান। শুধু তোমরা এইটুকু মনে রাখবে যে প্রোটন সংখ্যা সমান। প্রোটন সংখ্যা সমান মানে তোমরা বুঝতে পারতেছো যে বাকিটা ভিন্ন হবে, সেটা ভর সংখ্যা হোক বা নিউট্রন সংখ্যা। আমরা অবশ্যই ইলেকট্রনকে এর ভিতরে আনবো না। ইলেকট্রন শব্দটা যদি উচ্চারিত না হয় তাহলে আমরা ইলেকট্রনের চিন্তা করব। তাহলে আমরা বুঝতে পারতেছি প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা বা ভর সংখ্যা ভিন্ন, এই ধরনের পরমাণুগুলোকে কি বলা হয়? আইসোটোপ বলা। তাহলে চলো একটা উদাহরণ দিয়ে দেখা যাক। এই দেখো, আমরা উদাহরণ হিসেবে অক্সিজেনকে নিয়েছি। অক্সিজেনের 3টা আইসোটোপ আছে এবং এই 3টে আইসোটোপে দেখো ভর লেখা আছে। অক্সিজেনের স্বাভাবিক ভর আমরা জানি 16, কিন্তু অস্বাভাবিক বা উত্তেজিত অবস্থায় অক্সিজেনের ভর 17 এবং 18 হয়ে থাকে। তাহলে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আমরা জানি 8। আমরা যদি 16 থেকে 8 বাদ দিই তাহলে কত থাকে? 8 থাকে। তাহলে এইখানে অক্সিজেনের প্রোটন সংখ্যা কত? 8। আবার এইখানে দেখো, অক্সিজেনের প্রোটন সংখ্যা 8 আমরা জানি, 16 বিয়োগ এখান থেকে যদি আমরা 8 করি তাহলে নিউট্রন সংখ্যা থাকে হচ্ছে 7। তাহলে অক্সিজেনের নিউট্রন সংখ্যা এখানে 7। এখানে আমরা বলেইছি যে প্রোটন সংখ্যা সবসময় এক হবে, প্রোটন সংখ্যা 8, আমরা বুঝতেই পারতেছি। এখানে নিউট্রন সংখ্যা ছিল 8, এইখানে নিউট্রন সংখ্যা হয়ে যাচ্ছে আমাদের 9। এখানে নিউট্রন সংখ্যা ঠিক একইভাবে 16 থেকে 8 বাদ দিলে হয়ে যাবে 10। ঠিক এইভাবে এক একটা নিউট্রন সংখ্যা ভিন্ন হয়ে থাকে এবং প্রোটন সংখ্যাগুলো সমান হয়ে থাকে। এটা হচ্ছে আইসো। এবার আমরা আসি আইসোবারের হিসাবে। আইসোবার হচ্ছে যে সকল পরমাণুর ভর সংখ্যা, মানে ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন। উদাহরণ দিয়ে দেখা যাক।
যেমন দেখো, ক্যালসিয়াম এবং পটাশিয়ামটা আমরা নিয়ে এসেছি এখানে তোমাদের জন্য। ক্যালসিয়ামের পারমাণবিক ভর 40, পটাশিয়ামের পারমাণবিক ভরও 40, এদের দুজনের ভর সংখ্যা সমান। জিনিসটা তোমরা দেখো কিভাবে মনে রাখবে, যে যার লাস্টে তোমরা টোপ দেখবে মনে রাখবে যে প্রোটন সংখ্যা সমান, আর বার দেখলে যেহেতু ভরের লাস্টে র থাকে তাই এই র দেখে মনে রাখবে যে আইসো বার মানে ভর সংখ্যা সমান। যেমন পটাশিয়াম এবং ক্যালসিয়ামের ক্ষেত্রে। এইবার দেখো, আমরা নিয়ে এসেছি আইসোটোন। এইখান থেকে হয়তো তোমাদের কাছে একটু নতুন হতে পারে। আইসোটোনের নিউট্রন সংখ্যা সমান। নিউট্রন সংখ্যা সমান প্রোটন সংখ্যা বা ভর সংখ্যা আইসোটোনের ক্ষেত্রে ভিন্ন হয়। একটা উদাহরণ দিয়ে দেখানো যাক। যেমন দেখো, সালফার এবং ক্লোরিন। ক্লোরিন ক্লোরিন হচ্ছে 17 নম্বর মৌল, তাহলে ক্লোরিনের প্রোটন সংখ্যা হবে কত? 17। আর সালফারের প্রোটন সংখ্যা 16, তাহলে এখানে প্রোটন সংখ্যাটা ভিন্ন, তোমরা দেখতেই পাচ্ছো। আর ভর সংখ্যা তো ভিন্ন, স্পষ্টই রয়েছে। তাহলে এদের নিউট্রন সংখ্যাটা হচ্ছে সমান। এরও নিউট্রন আছে হচ্ছে তোমার 20টা, এরও আছে 20। তাহলে এদের দুইজনেরই নিউট্রন সংখ্যার পরিমাণ সমান, এর জন্য এটা হচ্ছে আইসোটোপ। এবার আমরা শিখবো আইসোমার। আইসোমারটা তোমরা খালি চোখে দেখে বুঝতে পারবে না। আইসোমারের অ্যাকচুয়ালি ভিতরের যে আণবিক সংকেত সেটা হচ্ছে এক থাকে, আমরা যেটা বাইরে থেকে দেখতে পারি স্ট্রাকচারটা সেটা এক থাকে, কিন্তু ভিতরে যে ওর যে গঠনটা সেটা সম্পূর্ণ ভিন্ন হয়ে থাকে। এই ধরনের মৌলগুলোকে বলা হয় আইসোমার। একটা উদাহরণ তোমাদের জন্য দিচ্ছি, সেটা হচ্ছে ব্রোমিন। যৌগগুলোর ভিতরে, মৌলগুলোর ভিতরে শুধুমাত্র ব্রোমিনেই আইসোমার দেখা যায়, এছাড়া বিভিন্ন যৌগের ভিতরে আইসোমারের উপস্থিতি লক্ষ্য করা। লাস্ট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আইসো ইলেকট্রিক। আমি তোমাদের আগেই বলেছিলাম যতক্ষণ না পর্যন্ত ইলেকট্রন শব্দটা থাকছে ততক্ষণ পর্যন্ত আমরা ইলেকট্রন নিয়ে চিন্তা করব। এখন যেহেতু আমরা ইলেকট্রন শব্দটা পেয়ে গেছি, এখন আমাদের চিন্তার মূল বিষয়ই হবে ইলেকট্রন। তাহলে মনে রাখবো, আমরা যেহেতু বলছি আইসো ইলেকট্রন, তার মানে কোনো পরমাণু হোক বা অণু হোক বা আয়ন হোক, যেটাই হোক সেটাই আমাদের কি করতে হবে, দেখতে হবে যে তার ইলেকট্রন সংখ্যা সমান আছে। এদের ইলেকট্রন সংখ্যা সমান থাকলে সেটাই হবে আইসোইলেক্ট্রিক। উদাহরণ দিয়ে দেখা যাক। যেমন দেখো, ফার্স্টে আমরা নিয়ে এসেছি অক্সিজেন। অক্সিজেন 2 মাইনাস, মানে অক্সিজেনে আমাদের আছে হচ্ছে 8টা ইলেকট্রন, 2 মাইনাস মানে অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করে 10 হয়ে গেছে। এখানে আসছে ফ্লোরিন, ফ্লোরিনের 9, 9 এর সাথে একটা ইলেকট্রন গ্রহণ করার পর এটাও 10। সোডিয়ামের 11, 11 থেকে একটা ইলেকট্রন ত্যাগ করার পর সোডিয়ামও 10। ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করার পর 10, অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করার পর 10। দেখো এদের সবারই ইলেকট্রন সংখ্যা 10। তার মানে বুঝতেই পারছো যে আইসো ইলেকট্রিকের ক্ষেত্রে সবসময় ইলেকট্রন সংখ্যা সমান। তার মানে এদের যদি আমরা নর্মাল একটা পরমাণুতে লিখতে চাই তাহলে এটা হবে হচ্ছে নিয়ন, নিয়ন পরমাণু। ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা শিখবো কিভাবে আইসোটোপের শতকরা হার এবং এর গড় আপেক্ষিক ভর বের করা যায়। শতকরা হারগুলো ইউজ করে কিভাবে গড় আপেক্ষিক ভর বের করা যায়। প্রথমেই আমরা মনে করি একটি মৌলের 3টা আইসোটোপ আছে। যেমন মনে করো তুমি অক্সিজেনের মনে করতে পারো, অক্সিজেনের 3টা আইসোটোপ থাকে যাদের পারমাণবিক ভর যথাক্রমে M1, M2 এবং M3। এবার মনে করো এদের আপেক্ষিক প্রাচুর্য মানে কত পার্সেন্ট, 100%-এর ভিতর কতটুকু আছে সেটা হচ্ছে A%, B% এবং C%। দেন মৌলের 100টি পরমাণুর মধ্যে এ সংখ্যক আছে M1 ভরের, আর এবং ভরকে আমরা AMU দিয়ে প্রকাশ করব। AMU হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। তারপর বি সংখ্যক পরমাণু হচ্ছে M2 ভরের এবং সি সংখ্যক পরমাণু হচ্ছে M3 ভরের, এটা আমরা ধরে নিলাম। দেন 100টি পরমাণুর ভিতরে তাহলে মোট ভরটা আমরা লিখতে পারি A × M1 + B × M2 + C × M3। এতে 100টি পরমাণুর মোট ভরটা কিন্তু হয়ে গেল। এবার আমরা গড় ভর বের করবো। 100টির ভর যদি এত হয় তাহলে একটির ভর কত হবে? এত ভাগ 100। এটাই হচ্ছে মূল সূত্র। এই সূত্রটার মাধ্যমে শুধুমাত্র এই একটা সূত্র ব্যবহার করে তোমরা যে কোনো অঙ্কের সমাধান করবে। চলো একটা অঙ্ক সমাধান করে দেখানো যাক। এখানে দেখো আমরা ক্লোরিনকে ব্যবহার করছি। ক্লোরিনের আইসোটোপ দেখো এখানে বলা আছে ভর সংখ্যা কত? 35। ভর কত বলা আছে? একটা হচ্ছে 35 আর একটা হচ্ছে 37। এবং 35-এর আপেক্ষিক প্রাচুর্য হচ্ছে 75 এবং 37-এর আপেক্ষিক প্রাচুর্য হচ্ছে 25। তাহলে চলো আমরা সূত্রটা ব্যবহার করে ফেলি। আচ্ছা, আমাদেরকে কি লিখতে হবে প্রথমে? প্রথমে লিখতে হবে, মনে করলাম এটা হচ্ছে M1 গুণ এবং আপেক্ষিক প্রাচুর্য এ ছিল M1 × A, এই আপেক্ষিক প্রাচুর্যটা কত? 75। তাহলে আমরা এখানে 75টা লিখলাম। এবার যোগ চিহ্ন দিলাম। দ্বিতীয় আণবিক ভর বা M2 হচ্ছে 37, এর প্রাচুর্যটা কত? এর প্রাচুর্যটা হচ্ছে 25, লিখে দিলাম। এবার যেহেতু আমরা গড় বের করবো তো এটাকে আমাদেরকে 100 দিয়ে ভাগ করতে হবে। এটাকে তোমরা ক্যালকুলেটরে বসালেই দেখতে পাবে এর মানটা আসবে 35.5।
এবং আমরা সকলেই জানি ক্লোরিনের পারমাণবিক ভর 35.5। সুতরাং এই সূত্র দিয়ে তোমরা ক্লোরিন আসুক, ব্রোমিন আসুক, যেটাই আসুক, সবগুলো মৌলর বা পরমাণুর অণুর গড় পারমাণবিক ভর বের করতে। তোমাদের জন্য একটা এক্সারসাইজ থাকতেছে এইটা, এই অক্সিজেনের এক্সারসাইজটা তোমরা করবে। নেক্সট ক্লাসে আমি এটার উত্তর তোমাদেরকে দিয়ে দেবো, এবং তোমরা চাইলে কোনো সমস্যা হলে এই প্রশ্নটা বা প্রশ্ন সম্পর্কিত যে কোনো প্রশ্ন কমেন্ট বক্সে করতে। আজ এই পর্যন্তই। এমএসসি একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এভাবেই আমাদের সাথে থেকো। শুভরাত্রি।